যিনি জামা পাল্টানোর মতো আদর্শ পাল্টান, একবার কংগ্রেস, একবার তৃণমূল, একবার বিজেপি, একবার নিজের দল, তার আদর্শগত একটা আদর্শহীন নীতিহীন একটা রাজনৈতিক লোকের এর কথার কোনো মূল্য আছে? কোনো মূল্য আছে? যে জামা পাল্টানোর মতো এর কথার কি মূল্য আছে? যে নিজের যদি আপনার কথা মতই বৈষ্ণবতার যার কোনো ইমেজ নেই, ভাবমূর্তি নেই, তাহলে তাদেরকে দলে নেওয়া হয়েছিল কেন? তো গিরগিটির মতো পাল্টা, এর কথার কোনো ভ্যালু আছে? তখন বোঝা যায় না একটা আদর্শহীন একটা লোক, নীতিহীন মানে একটা বৈষ্ণবতা তখন বোঝা যায়নি আর কি, তাই তো? আজকে তো মানুষ এক্সপোজ হয়ে গেল, বিজেপির কথাতেও নিজের পার্টি করেছে যাতে মুসলিম ভোট ভাঙা যায়। মিন যেটা করে বেড়ায় ও এখানে সেটা করছে, মানে তখন এক্সপোজ হয়নি। তার মানে সেটাই বলতে চাইছেন বাংলার মানুষ এত বোকা নয় যে এরকম যারা পাল্টিবাজ লোক দল পাল্টেছে ছবার গিরগিটির মতো তার কথাকে বিশ্বাস করবে। তাই আপনারা নিয়েছিলেন এবং শুধু দল থেকে সাসপেনশন করা হয়েছে। এই একের পর এক মন্তব্য আজকেও মুখ্যমন্ত্রীর কোর্টে বল ঠেলে দিয়েছেন, এখনো পর্যন্ত কিন্তু বড় কোনো পদক্ষেপ দেখা যায়নি। একটা লোক এক্সপেল নাই কিন্তু আপনি দেখতে পাবেন আমরা বারবার ওকে কষান করেছি এই ধরনের কথা না বলার জন্য। বিজেপির কথা একটা দল তৈরি করেছে ভোট ভাগ করার জন্য। কি বলছেন, ওর কি চরিত্র এটা? এটা তো বোঝা যাচ্ছে, এটা এক্সপোজড। এটা আপনি বলছেন বারবার দল পাল্টেছেন, বারবার রং পাল্টে ফেলেছেন, তাকে আপনারা দল নিলেন, তারপর বলছেন দল বিরোধী মন্তব্যের জন্য তাকে সাসপেন্ড করেছেন, কিন্তু বহিষ্কৃত কিন্তু করেননি। আমি কেয়ার কাছে আসবো। দেখুন, হুমায়ুন কবির কয়েকদিন আগে তাঁর যে অন্তরের বাসনাটা তিনি বলে দিয়েছেন। তিনি বলেছেন যে আমি যদি নিজে বেশি সংখ্যক বিধায়ক আমি জোগাড় করতে পারি 2026-এ ভোটে জিতে, তাহলে মমতা ব্যানার্জি আমার জন্য রেড কার্পেট পেতে দেবেন, আমি চলে যাব বিধানসভায়। উনি তো নিজেই বলে দিয়েছেন মমতা ব্যানার্জির বি টিম হিসেবে কাজ করছেন, কারণ রাজ্যের যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা কোনো কারণ মমতা ব্যানার্জির যে এই রাজ্যে মুসলমানদের শুধুমাত্র এবং শুধুমাত্র ভোট ব্যাংক করে রেখেছেন, কোনো উন্নয়ন করেনি সেটা বুঝতে পেরেছে, তারা সরে গেছিলেন। মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে এই কাজটা দিয়েছেন যে তুমি মুসলিম ভোট সংগঠিত করে আবার তুমি ফিরিয়ে আনো ওই শাখা নদী থেকে মেন নদীতে। কিন্তু 18 মাস তো তোমাদের সঙ্গে ঘর করেছিল, 18 মাস বিজেপির সঙ্গে ঘর করেছেন হুমায়ুন কবির। আমরা তো অস্বীকার করছি না। তারপর ফিরে গেলেন, কিন্তু তখন বৈষ্ণবের মনে হয়নি যে তিনি রং পাল্টান। যেই তিনি একটা নিজের দল করেছেন বা তিনি যখন এই কথাগুলো বলছেন, মমতা ব্যানার্জি যে প্রকৃত অর্থে যে ভোট তিনি নিজে ভোটে গেইন করার জন্য তিনি যে এই রাজ্যে এই দুই সম্প্রদায়ের মধ্যে লড়াই করিয়ে দেন, সেটা আজকে যখন হুমায়ুন কবির জনসভাকে আনলেন, অর্থাৎ এই ভাগাভাগির রাজনীতি মমতা ব্যানার্জি করেন, এই রাজ্যে সাম্প্রদায়িক ভাগাভাগি মমতা ব্যানার্জি করেন। আমরা আগে থেকে কি করে হয় ভাই, কি করে হয় কংগ্রেস হোক বা বিজেপি হোক, যে দল থেকে তৃণমূলে আসুক, তখন সেক্ষেত্রে কোন রকম গিরগিটির তত্ত্ব খাড়া করেন না বৈষ্ণব দা, এবং ওয়াশিং মেশিনের কথাও বলেন না। মধুজা, না আমি প্রথম যেটা বলতে চাই, আমার বৈষ্ণবদার কথা শুনতে শুনতে একটা কথা মনে হচ্ছিল যে এই যে এত নীতি নৈতিকতার কথা বলছেন, এই আবার যদি কোনোদিন এরকম বিজেপিতে আছে লোকজন, তারা যদি আবার তৃণমূলে ফিরতে চায়, আগে তৃণমূলে ছিল বা বিজেপিতে আছে এখন আবার তৃণমূলেই আসতে চায় বা নতুন করে আসতে চায়, বৈষ্ণবদারা কি করবেন সেদিন? ওদের ঘরের দরজা তো সবসময় হাট করে খোলা থাকে, একদম হাট করে খোলা থাকে। অন্য সিপিএমের দরজা হাট করে খোলা না, সিপিআইএম এর দেখলাম মোহাম্মদ সেলিম প্রায় 1 ঘন্টার উপরে কথা বললেন। আরে কথাই তো বলেছেন, মানে কি হয়েছে? আরে কথা বললে তার সাথে কি সমস্যা? একটা সংসদীয় গণতন্ত্রে বুঝতে পারছি আপনাদের খুব সমস্যা। আরে সেলিম যাচ্ছে ফাইভ স্টার আপনাদের এত সমস্যা হচ্ছে যে আপনারা ফাইভ স্টার হলে মিটিং করছে সর্বহারা। আরে বাবা দাঁড়ান না, কথাটা একটু শুনুন না, মধুজার কাছে কতটা মন ধরুন। সেটা হচ্ছে যে দেখুন, কথা বলতে গেছেন সংসদীয় গণতন্ত্র, দুটো পার্টি সেখানে বসে কথা বলেছে, এই কথা বলাতে এত সমস্যা তৈরি হচ্ছে কেন? এদের বুঝতে হবে এটা যে কথা বলাতেই ভয় পাচ্ছেন, তাহলে পর্দার আড়ালে আসলে কি রয়েছে সেটা যদি বাই চান্স সেলিমদা জেনে ফেলেন, বাই চান্স সিপিএম জেনে ফেলে, তাহলে সেজন্যই আজকে এত সমস্যা তৈরি হচ্ছে। হোটেলটা আপনাদের খুব ভালো লাগে, বোঝা গেল। আরে 5 তারা হোটেল কেন, আমাদের 5 তারা হোটেল কিছুই নেই। সেই ভাগাভাগি ডিভিডেন্ড পাইয়ে দিয়েছিলেন হুমায়ুন কবির তৃণমূলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়।
একেবারে হুমায়ুন কবির যে কথা বললেন এবং আজকেও সেই কথা বললেন হুমায়ুন কবির। আমি এখানেই রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, তাহলে এইবার এই ভাগাভাগির ডিভিডেন্ডটা কার ঘরে যাবে, কে দেখুন, লাভবান হবে? প্রথম কথা বলি যে এবিপি আনন্দ দীর্ঘ সাক্ষাৎকারে হুমায়ুন কবির কিন্তু আরো একটা মারাত্মক কথা বলেছিলেন। যখন সুমন দে প্রশ্ন করেছিলেন যে তাহলে 24-এর আগের ওই দাঙ্গাটা, মানে 24 দাঙ্গাটা কে লাগিয়েছিল বেলডাঙ্গায়, তখন উনি পরিষ্কার বলেছিলেন পুলিশ লাগিয়েছে। তো পুলিশ মন্ত্রী তিনি বসে আছেন, তিনি শুনলেন পুলিশ লাগিয়েছে, একবারও কি কোনো প্রটেস্ট এসছে? একবারও বলেছেন না এটা আবার কথাটা শুনুন, কথাটা শুনুন, সার্টিফিকেট দেওয়ার ব্যাপার না, কেন চুপ করে রইল তৃণমূল? পুলিশ মন্ত্রীর কোনো ক্ষমতা নেই তাকে গ্রেপ্তার করার। যে লোকটা বলল পুলিশ লাগিয়েছে দাঙ্গা, সেই ভদ্রলোককে, সেই এমএলএ কে, তার দলের এমএলএ শুধু নিলম্বিত করেই ছাঁটাই করলেন, থেমে থাকলেন। ধরুন যেদিন বলেছিলেন 70% আমরা 30%কে কেটে ভাসিয়ে দেবো ভাগীরথীর জলে, কি নিয়েছিল শাস্তি দিয়েছিল বলুন তো এই তৃণমূলের বিধায়ক তৎকালীন কেন, এখনো উনি তৃণমূলেরই বিধায়ক, নিলম্বিত হয়ে আছেন। সুতরাং তাকে কোনো শাস্তি দিয়েছিল? কোনো শাস্তি দেওয়া হয়নি। অর্থাৎ হুমায়ুন কবির যখন ইউজ অ্যান্ড থ্রো পলিসি, যতক্ষণ তৃণমূলের ক্ষমতায় লেগেছে, মানে যাদের দরকারে লেগেছে, তাকে ওই কীর্তিয়া ওখানকার মুসলমান সম্প্রদায়কে কাছে নিয়ে বহরমপুরের এমপি সিটটাকে জিততে হবে, মুর্শিদাবাদের এমএলএ সিট জিততে হবে বা এমপি সিট জিততে হবে, ততক্ষণ পর্যন্ত হুমায়ুন কবির ভালো। আর কাজ ফিরলেই ব্যাস উনি পাজি হয়ে গেলেন। কাজের সময় বিশ্বাস করছেন তো? না না, আরেক সেটা মুখ্যমন্ত্রী বলা আপনাদের সামনে রাখছি, কিন্তু স্টুডিওর আলোচনায় নিশ্চয়ই বোঝা যাচ্ছে হুমায়ুন কবির কতটা বড় ফ্যাক্টর, ভোটে তার কতটা প্রভাব পড়ে আমাদের নজর থাকবে। হ্যাঁ, আসবো রবীন্দ্রনাথ বাবু পরে প্রসঙ্গে আপনার কাছে, কিন্তু হুমায়ুন কবিরের পাখির চোখ কি? মুসলিম ভোট। আজ রেজিনগরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘুদের নিয়ে ভোট রাজনীতির অভিযোগ তুলেছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও ভরতপুরের তৃণমূল বিধায়ক। শুধু তাই নয়, আরএসএস তৃণমূল আঁতাতের অভিযোগ করছেন তিনি। পাল্টা উত্তর তৃণমূল কি দিয়েছে? প্রতিবেদন দেখে নিন, তারপর ফিরছি আলোচনা। ঘুগনি মুড়ি খেয়ে 80 থেকে 90% ভোট পোল করে আপনাকে সরকারে বসায়, সেই মুসলিমদের আপনি শুধু মিথ্যাচার। হুমায়ুন কবির আলাদা দল করে ভোটে লড়ে কি তৃণমূলের সংখ্যালঘু ভোটে ভাগ বসাবেন? এতে কার লাভ হবে, ক্ষতি বা কার হবে? তৃণমূল থেকে সাসপেন্ড হবার পর জনতা উন্নয়ন পার্টি তৈরি করে ভোট রাজনীতির ময়দানে নামার পর থেকেই রাজনৈতিক মহলে বারবার উঠেছে এই প্রশ্ন। এই আবহে শনিবার রেজিনগরের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন হুমায়ুন কবির। ওবিসি সংরক্ষণ থেকে সংশোধিত ওয়াকফ আইন, এমনকি এসআইআর এর প্রসঙ্গ তুলেও আক্রমণ শানালেন ভরতপুরের বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। ওবিসি থেকে নাম বাদ দিবেন, ওয়াকফ বোর্ডের আইন মানব না বলে মানবেন, আবার এসআইআর করব না বলে এসআইআর করিয়ে আননেসেসারি হিয়ারিং করে তাদের হয়রানি করবেন, আর সেই মুসলমানরা আপনাকে আবার ভোট দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে? কোনো মতেই না। ওরা একটাই বুলি শিখেছে যে তোমরা মমতা ছাড়া তোমাদের উপায় নেই, মমতাকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিলে বিজেপি এসে যাবে। আমি বলছি বিজেপি আসবে না, আমরা বিজেপিকে 100 পার করতে দেব না, আর মমতা ব্যানার্জির দলকে 50 পার করতে দেব না। সংখ্যালঘু মানুষকে একজোট হয়ে হুমায়ুন কবিরকে ভোট দেবার আহ্বান জানালেন সভায় যোগ দেওয়া মিমের রাজ্য সভাপতি। ভোট আমার রাজ তোমার চলবে না, আমাদের ভোট আমার জাতি নিবে, আমার লোক নিবে। এবার সংখ্যালঘু ভাইরা বুঝে নিয়েছে, সংখ্যালঘু ভোট দিবে হুমায়ুন কবির সাহেবকে, ব্যারিস্টার সাথে মিম পার্টিকে বেছে নিবে। যদিও এসবকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। সারা বাংলার হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব ধর্মের সবাই এক বাক্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থনেই ভোট দেবেন। রাজনৈতিক স্বার্থে বিজেপির হাতে তামাক খেয়ে আসল বিজেপি বিরোধী তৃণমূলের ভোট ভাগ করতে বিভ্রান্তি ছড়াতে বিজেপির তৈরি করে দেয়া স্ক্রিপ্টে হুমায়ুন কবিররা কি বলছেন সেটা নিয়ে প্রকৃত বিজেপি বিরোধী মুসলমানরা কেউ মাথা ঘামাবেন না।
শুধু সংখ্যালঘু ভোটকে নিজেদের দিকে টানাই নয়, আরএসএস এর সঙ্গে তৃণমূলের যোগসাজশের অভিযোগও এদিন তুলেছেন হুমায়ুন কবির। আপনি উপরে মুসলমানদের মসিয়া আর ভাইপোকে বাঁচার জন্য মোহন ভাগবত আর প্রধানমন্ত্রী অমিত শাহ খারাপ, প্রধানমন্ত্রী ভালো, মোহন ভাগবত ভালো। আপনি যেদিন ক্ষমতায় এসেছিলেন সেদিন আরএসএস এর শাখা অফিস ছিল বাংলায় মাত্র 558টা। আজকে গোটা পশ্চিম বাংলায় আরএসএস এর শাখা অফিস হয়েছে 12,000। আপনার যে হাত ধরেছিলাম সেদিন আমার লাইফে একটা ঐতিহাসিক ভুল করেছিলাম। আপনি যে এত বড় মিথ্যাচারী, আপনি যে এত বড় মুসলিম বিরোধী, আপনার সঙ্গে আরএসএস এর যে এত ভেতর থেকে লাইন, আমি সেদিন বুঝতে পারিনি। পাল্টা আক্রমণের পথে হেঁটেছে তৃণমূল। তাহলে যিনি স্বীকার করেন যে বিজেপির সঙ্গে তার গোপন আঁতাত আছে, তাহলে এটা বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না যে বিজেপি মুসলিম ভোট ভাগ করার জন্য এই ঘৃণ্য চক্রান্তে নেমেছে। কিন্তু বাংলার মানুষ অত্যন্ত সংবেদনশীল মানুষ, বাংলাতে কখনো ধর্ম নিয়ে ভোট হয়নি, আগামী দিনেও হবে না। দেরি করে বুঝেছে জানি না, আমরা তো অনেক আগে থেকে জানি এগুলো। কারণ এই মমতা ব্যানার্জি একসময় বিজেপি সরকারের মন্ত্রী ছিল, না বোঝার তো কোনো কারণ নাই। বিজেপি সরকারের মন্ত্রী থাকলে বিজেপি মানে আরএসএস এর না বোঝার তো কোনো কারণ ছিল না। আজকেও আরএসএস এর মমতা ব্যানার্জি বলছি চরম দুর্বলতা আছে। যদি দুর্বলতা না থাকতো তাহলে মমতা ব্যানার্জি অরবিন্দ কেজরিওয়ালের মতন এতক্ষণ জেলে থাকতেন। বিধানসভা ভোটের আগে কার্যত ধর্মময় হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। কেউ হিন্দুদের জোট বাঁধার কথা বলছেন, কেউ সংখ্যালঘুদের জোট বাঁধার কথা বলছেন। এখন মানুষ কি সিদ্ধান্ত নেবে সেটা বোঝা যাবে আর কয়েক মাস পরেই। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও আশিস বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।